দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, নারীরা পরিবারের যত্ন নিতে নিতে মাঝে মাঝে নিজের যত্ন নিতে কিন্তু ভুলে যান, কিন্তু রমজান আমাদেরকে শেখায় সমতা, ভারসাম্য এবং দায়িত্বশীলতা। তাই আজ আমাদের আলোচনার বিষয় রোজায় নারীর সুস্থতা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার নুসরাত মাহজাবিন, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার নুসরাত মাহজাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ ডক্টর সিদ্রা। যেটা বলছিলাম যে রমজান মাসটাতে কিন্তু নারীরা পরিবারের যত্ন নিতে আরেকটু বেশি ব্যস্ত হয়ে পড়েন, এবং সেক্ষেত্রে নিজেদের সুস্থতার কথাটা একটু ব্যাকসিটে রাখেন বা ভুলে যান। তো এবার একটু আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব যে রমজানে নারীরা আসলে কিভাবে সুস্থ থাকবেন সেই সকল বিষয়। প্রথমে একটু শুরু করি যে কৈশোরে মেয়েদের রোজা রাখার সময় পুষ্টি ও হরমোন ভারসাম্যটা ঠিক রাখতে আসলে কি কি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা দরকার আছে? ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। কৈশোরটাতে আমাদের রোজা রাখাটা মেইনলি শুরু করে, এবং কৈশোর বলতে আমরা বুঝি 10 থেকে 19 বছর বয়সটাতে। এবং একটা মেয়ে ভবিষ্যতে যে মা হবে, তার যে ফ্যামিলিটা ক্যারি করবে, সম্পূর্ণ জিনিসটার ফাউন্ডেশন বেসিকটাই তৈরি হয়ে যায় তার কৈশোরে। এজন্য এই সময়ে তার পুষ্টি এবং হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এবং আমাদের ইসলামিক শরীয়ত অনুযায়ী এই সময় যে মাসিকটা শুরু হয় মেন আর কি, তখন থেকে তার রোজাটাও ফরজ হয়ে যায়। এই জন্য এই সময় কাউন্সিলিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট পুষ্টি সম্পর্কে। অনেক সময় তো আসলে বাচ্চাই বলা যায়, আমারও মেয়ে আছে, এখন ওদেরকে সেহরি করতে চায় না, এটা অবশ্যই তাদেরকে মানা করতে হবে। ঠিক সঠিক টাইমে এবং সঠিক পুষ্টি বিন্যাস অনুযায়ী আমাদের সেহরি করাতে হবে। যেমন আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ডায়েট, এগুলো সবগুলো ব্যালেন্সড হতে হবে। কার্বোহাইড্রেট আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিতে হবে, আর প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো সবগুলোই থাকতে হবে। আমি একটু আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি। যদি আমরা স্বাস্থ্যকর একটা প্ল্যাটার যদি বলি, একটা কিশোরী মেয়ের জন্য সেহরির জন্য একটা স্বাস্থ্যকর প্ল্যাটার কেমন হওয়া উচিত? খাবারের তালিকাটা কেমন থাকা উচিত? খাবারের তালিকা সে যেমন তার 40 to 50% তার কার্বোহাইড্রেট থাকা উচিত। সেখানে সে ভাত নিতে পারে, কোনো সমস্যা নেই, যদি অন্য কোনো সমস্যা না থাকে। এই সময়ে তাদের গ্রোথ অনেক ফাস্ট হয়, ফাস্টার গ্রোথ, এবং মাসেল বাল্কটাও তৈরি হয়। এর জন্য প্রোটিনটা আরও বেশি থাকতে হবে। প্রোটিনটার মধ্যে আমরা এখানে 2 পিস মাছ অথবা মাংস অথবা 1 গ্লাস দুধ অবশ্যই রাখতে পারি, অথবা ডিম 2টা দিলেও কোনো সমস্যা নেই যদি ওজন নিয়ন্ত্রণে থাকে। এবং সাথে আমরা ফ্রুটস রাখতে পারি, খেজুর দিতে পারি, আর পানির ব্যালেন্সটা অবশ্যই রাখতে হবে। আর একটা হরমোনের ব্যালেন্সের জন্য এই সময় অনেক মেয়ে অনেক স্ট্রেসে থাকে, অনেকের হয়তো পরীক্ষা চলছে রোজার মধ্যেই, স্ট্রেস হরমোনটা কর্টিসলটা বেড়ে যাওয়ার জন্য অনেক সময় ওদের ব্যালেন্সটা ঠিক থাকে না। সেদিকেও একটু মনোযোগ দিতে হবে। তার ঘুমটা যেন ঠিক মতো হয়, 8 থেকে 9 ঘন্টা। সারা রাত জেগে গিয়ে রাতের বেলা সেহরি করব, এ ধরনের প্ল্যানিং কোনো হওয়া যাবে না। এবং পানি শূন্যতাটা অবশ্যই রোধ করতে হবে, যেহেতু গ্রোয়িং স্টেজ, তাকে অবশ্যই নর্মালি তো আমরা 8 থেকে 10 লিটার গ্লাস বলি, ওকে 12 থেকে 15 গ্লাস পানি খেতে হবে। আচ্ছা, এবার একটু চলে আসে যে অনিয়মিত মাসিক বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা আছে, পিসিওএস নামে পরিচিত যে রোগটা রয়েছে, তাদের ক্ষেত্রে রমজানে খাদ্যাভ্যাস এবং ওষুধ গ্রহণের বিষয়টা আসলে কিভাবে পরিচালনা করা উচিত? অবশ্যই পিসিওএস ইদানিং খুবই কমন। আমাদের এই সিডেন্টারি লাইফস্টাইল এবং প্রচুর বাইরে যাওয়া, ফাস্টফুড খাওয়া, পিসিওএস অনেক বেড়ে গেছে। ইদানিং আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাচ্ছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার কারণেও অনিয়মিত মাসিক হতে পারে, আবার বিভিন্ন অন্যান্য টিউমার সিস্টের কারণেও অনিয়মিত মাসিক হতে পারে। এখন এই রোগীগুলা, পিসিওএস পেশেন্টগুলো সবসময় আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে চালাই। আমার অনেক পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ, সবসময় লাইফস্টাইল, ডায়েটারি ম্যানেজমেন্ট, অন্য সময় স্ট্রাকচার্ড ওয়েতে আমরা সেভাবে গাইডলাইন দেই। কিন্তু রমজানে আরও বেশি স্ট্রাকচার্ড রাখতে হবে, বিকজ ওরা যে দীর্ঘ সময় না খেয়ে থাকে, এটা ওদের ক্রেভিংস আরও বেড়ে যায়। ওদের সবসময় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা সুগার ক্রেভিংস থাকে, ক্রেভিংসটা ওদের আরও বেড়ে যায়। আর এক্ষেত্রে তো সেহরি বাদ দেয়াই যাবে না, দিলে ইফতারে আরও বেশি খাবে এবং হরমোন ইমব্যালেন্সটা আরও বেড়ে যায়। এবং ওদের সেহরিতে যদি আমরা আগে যেমন বললাম তেমন না করে আমরা যদি ওটস, তারপরে চিয়া সিড, সাথে টক দই
এবং কলা, আপেল, নাটস এগুলো দিয়ে যদি সেহরিটা করাতে পারি খুবই ভালো হয়। আর ইফতারে আমরা পিসিওএস এর একটা আমাদের ইন্টারন্যাশনাল এখন গাইডলাইন আছে, একটা ব্যালেন্স প্লেট বলি। এটাতে সম্পূর্ণ প্লেটটাকে আমরা 4 ভাগ করে 1/4 আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, 1/4 প্রোটিন, 1/4 আমাদের বাসায় যে সবজিটা রান্না হয় রান্না সবজি, এবং 1/4 আমাদের কাঁচা সবজি মানে সালাদ, অর্থাৎ বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু একটা স্বাস্থ্যকর প্ল্যাটার তৈরি করা সম্ভব, এবং হচ্ছে পিসওয়েস যারা আছে তাদেরও কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করা সম্ভব। আরো প্রশ্ন আছে নুসরাত মাহজাবিন আপনার কাছে, তবে এই সময় একটি বিরতির, তারপর আবার ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি রমজানে নারীর সুস্থতা নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার নুসরাত মাহজাবিন। আমরা এতক্ষণ নারী সুস্থতা নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলছিলাম, তবে এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। আমি ওনার সাথে একটু, দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মারুফ বলছিলাম। জি, শুনতে পাচ্ছি। আমার ওয়াইফের বয়স 30, তার ওজন 65 প্লাস। এখন সে ভাজা পোড়া খুব পছন্দ করে, সে কি এটা খাবে কন্টিনিউ করবে, এবং এতে তার কি ধরনের সমস্যা হতে পারে? আশা করছি আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আপনার কোনো প্রশ্ন আছে? ওয়াইফের হাইট কতখানি একটু জানতে পারি কি? উচ্চতা 5 ফিট 4। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু উত্তরটা দিয়ে নিই। ওনার ওয়াইফের যেহেতু ভাজা পোড়া খাওয়ার একটু ইচ্ছাটা একটু বেশি, সেক্ষেত্রে কি খেতে পারবেন কিনা? এখন বাঙালি হিসেবে আমাদের খুবই পছন্দ ইফতারে অনেক ভাজা পোড়া, কিন্তু আসলে খাওয়া যাবে না সম্পূর্ণভাবে, এটা আসলে খাওয়া উচিত নয়। এবং আপনার ওয়াইফের হাইট অনুযায়ী, ওজন অনুযায়ী আমার মনে হচ্ছে বিএমআই বেশি, মানে যেটা আমরা আসলে কাউন্ট করি বডি মাস ইন্ডেক্স, তো সেটা অনুযায়ী ওনার অবশ্যই ভাজা পোড়া বাদ দিতে হবে। বিশেষ করে ডিপ ফ্রাইড যেগুলো আমাদের পেঁয়াজু, বেগুনি, পাকোড়া, সমুচা, এগুলো খাওয়াটা উচিত হবে না। বরঞ্চ হেলদি খাবার যেগুলা উনি প্রথমে শুরু করতে পারে খেজুর দিয়ে, 1 থেকে 3টি খেজুর, তারপরে উনি পানি খাবেন, অবশ্যই শরবত খাবেন না মিষ্টি ছাড়া। এরপর ভাজা পোড়া বাদ দিয়ে উনি প্রথমে সালাদ খাবেন। সালাদটা আমাদের অন্ত্রে একটা হেলদি কোটিং তৈরি করে। এরপরে উনি অন্যান্য খাবারগুলা, যেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম, প্রোটিন, হেলদি ফ্যাট, এগুলো ধীরে ধীরে নেবেন, কিন্তু ভাজা পোড়া খাওয়াটা উচিত হবে না। ইনফ্যাক্ট ওনার ওজন কমানো উচিত আমি মনে করি। অর্থাৎ এখানে একেবারে একটা নিষেধাজ্ঞা আছে যে আসলে যিনি কল করেছিলেন ওনার ওয়াইফ ভাজা পোড়া আসলে খেতে পারবেন না। এবার আমরা একটু চলে আসি যে নারীদের একটা খুব কমন একটা সমস্যা হচ্ছে যে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া। তো যাদের এই ধরনের ইতিহাস আছে তারা যদি রোজা রাখতে চান, সেই ক্ষেত্রে আসলে কোন কোন দিকগুলো বিবেচনা করা উচিত? আচ্ছা, অতিরিক্ত রক্তপাত হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন আমি একটু আগে বলছিলাম পিসিওএস এর জন্য। তারপর কারো যদি জরায়ুতে কোনো টিউমার থাকে, যেমন ফাইব্রয়েড, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, এই ধরনের ওভারিয়ান টিউমার, এগুলোতেও অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এখন রক্তক্ষরণ হয়েও আগে থেকেও তার এনিমিয়া থাকতে পারে, অথবা রোজার পরবর্তী সময়েও তার রক্তশূন্যতা ডেভেলপ করতে পারে। এর জন্য আমি আমার প্রত্যেক পেশেন্টকে বলি রোজা রাখার আগে অন্তত একটা মিনিমাম হেলথ চেক আপ করা উচিত, যেটা আমাদের হাসপাতালেও করা হচ্ছে, প্রি রমাদান হেলথ চেক আপ করে তার রক্তের অ্যামাউন্টটা অবশ্যই দেখতে হবে। যেমন রক্তশূন্যতা হলেই যে উনি রোজা রাখতে পারবেন না তা না, আমাদের 3 ভাগে আমরা এটা ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যেটা আমাদের সিভিয়ার, হিমোগ্লোবিন লেভেল যদি 7 অথবা তার চেয়েও কম হয়, ওনার আসলে রোজা রাখাটা সম্ভব হবে না। রাখতে গেলে উনি মাথা ঘুরানো, বুক ধরফর, ইভেন অজ্ঞানও হয়ে যেতে পারে। এজন্য আগেই উচিত সেটা বাড়িয়ে নিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের সাথে যোগাযোগ করে তারপর রোজাটায় রমাদানে প্রবেশ করা। আচ্ছা, আপনাদের হাসপাতালের কথা বলছিলেন যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আপনারা প্রি রামাদান একটা চেকআপ নারীদের জন্য শুরু করেছেন। এটা আসলে খুব সুন্দর একটা পরিকল্পনা আপনাদের সাধুবাদ জানাই এই বিষয় নিয়ে। তবে আমরা এই মুহূর্তে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা নিয়ে। অর্থাৎ অনেক নারীর কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে, তো আগে থেকে অ্যানিমিয়া হয়ে থাকে। তো ওদের জন্য যদি কোনো নিরাপদ খাদ্যাভ্যাস এই রমজান মাসে যদি তারা রোজা রাখতে চায়, সঠিক খাদ্যাভ্যাস কি হওয়া উচিত? জি, যেটাই বলছিলাম, যাদের মাইল্ড বা মডারেট রক্তশূন্যতা আছে ওনারা অবশ্যই রোজা রাখবেন, কিন্তু সাথে যে আমাদের আয়রন কন্টেনিং যে ফুডগুলা, যেমন উনি ওনার সেহরি আর ইফতারে অবশ্যই এগুলো মেনটেন করবেন। কুসুম সহ ডিম, লাল শাক, কচু শাক, তারপর কলিজা, রেড মিটগুলো, আমাদের যে কোনো মাংস,
তারপর আপেল, কলা, আনার, এই ফ্রুটগুলো রাখবে। এবং আমাদের হিমোগ্লোবিনটা তৈরি হতে আসলে প্রোটিনেরও খুব জরুরি, সাথে অবশ্যই একটা ভালো গুড অ্যানিমেল ডিরাইভ প্রোটিন থাকতে হবে, এবং এই আয়রনটা ভালোভাবে শরীরে অর্থাৎ অ্যাবজর্ব বডিতে করার আয়রনের জন্য ঘাটতি থাকলে এই খাবারগুলো তালিকায় জি। একদম মাস্ট রাখতেই Must হবে। রাখতে হবে, এবার একটু প্রশ্ন করতে চাই, বিবাহিত বা সন্তান প্রত্যাশী যে নারীরা রয়েছেন রমজান মাসে, জি। তারা আসলে কিভাবে পুষ্টি এবং তাদের যে জীবনযাপন মেনটেন করলে প্রজনন স্বাস্থ্যটা আসলে ভালো থাকবে? জি। এখন যারা সন্তান প্রত্যাশী, আমি ওনাদের বলবো আরো বেশি বেশি রোজা রাখা উচিত, কারণ রোজা রাখলে ওদের যে হেলথ কন্ডিশন আরো বেটার হয়, ওদের যে ইনফ্ল্যামেশন সেটা কমে যায়, ওদের হরমোন ব্যালেন্স ভালো হয়ে যায়, তারপর ওনাদের যে ওভারির যে কোয়ালিটি মানে ডিম্বাণুর যে কোয়ালিটি সেগুলো ভালো হয়, ওদের আরো বেশি আমার মনে হয় রোজা রাখা উচিত। ইভেন কোনো পেশেন্ট যদি কোনো সাইকেলে থাকে, তার মানে যেটা সবাই টেস্ট টিউব বেবি হিসেবে বলে আইভিএফ বা আইওএস সাইকেলে, ইভেন উনি সেটাও কন্টিনিউ করতে পারবে রোজায়। আর যে হরমোন ইনজেকশনগুলো আমাদের দেয়া হয় আইভিএফ পেশেন্টদের, ওটা আমাদের ইসলামিক স্কলারদের অনুযায়ী ওগুলো নিলে রোজা ভাঙে না, কারণ ওগুলো জাস্ট হরমোন, কোনো নিউট্রিয়েন্ট না। এরপরও যদি কারো মাকরু হওয়ার সম্ভাবনা ভাবে, উনি ইফতারের পরও সবগুলো ওষুধ নিতে পারবে, এখানে কোনো সমস্যাই নেই, এটা আমি আরো উপকারী মনে করি। আচ্ছা, তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত বা ভিন্ন হওয়া উচিত কিনা? তাদের খাদ্যাভ্যাস অবশ্যই একটু ভিন্ন হবে, যেমন একটু আগে একজন ভাজা পোড়ার কথা, এটা তো অবশ্যই করা যাবে না, কারণ ওদের ইনফ্ল্যামেশন অনেক বেশি থাকে, যত আমরা তেলে ভাজা খাবার নিব ইনফ্ল্যামেশন আরো বেড়ে যাবে। ওরা ইফতারিতে কোনো ধরনের ভাজা পোড়া নিতে পারবেন না, এবং ওদের ব্লাড সুগার নর্মালের চেয়েও অনেক কমায় রাখা হয়, কারণ ওদের যে ট্রান্সপ্ল্যান্ট বা যেগুলো করা হয় অনেক ব্লাড সুগার কম প্রয়োজন হয়, এজন্য আমাদের মিষ্টি জিনিস একেবারেই ওনারা অ্যাভয়েড করবে। আর বাকি ব্যালেন্সড ওয়েতে প্রোটিন, কার্বোহাইড্রেট ওগুলো উনি নিতে ওগুলো পারবে। খাবেন। হ্যাঁ, তো ওগুলো নিতে রমজানের পারবে। আগে কি একজন চিকিৎসকের কাছে যাওয়াটা এখানে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই রমজান আসার আগে এই গুরুত্বপূর্ণ। ধরনের জি। নারীদের জন্য যারা প্রসূতি জি, আছেন জি। অথবা হচ্ছে সামনে সন্তান প্ল্যান প্রত্যাশী করছেন, আছেন। হ্যাঁ, যারা সন্তান প্রত্যাশী আছেন ওনারা অবশ্যই রমজানের আগেই একজন গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অথবা উনি যার আন্ডারই এতদিন দেখাচ্ছিলেন তার কাছে কন্ট্যাক্ট করে ওনার খাদ্যাভ্যাসটা রিরেগুলেট করে নিতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডাক্তার নুসরাত মাহজাবিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিছু আলোচনা করলেন, তবে আরো প্রশ্ন আছে। এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়েছে, এরপর আবারও ফিরছি আপনার কাছে আমরা। দর্শক, ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি রোজায় নারীর সুস্থতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার নুসরাত মাহজাবিন, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমরা এতক্ষণ গর্ভবতী নারীদের নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করছিলাম। এবার একটু জানতে চাই যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে কোন পরিস্থিতিতে রোজা না রাখাই ভালো? জি, ধন্যবাদ। গর্ভবতী নারীদের ক্ষেত্রে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে অথবা এখন ডায়াবেটিস ডেভেলপ করেছে, যেটাকে আমরা জিডিএম বলি, ওনারা যদি আনকন্ট্রোল থাকে না রাখাই ভালো, কারণ এখানে হাইপোগ্লাইসিমিয়া হয়ে ওনার ব্লাড সুগার কমে গিয়ে বাচ্চা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে কারো যদি ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, যেটাকে আমরা সিভিয়ার প্রিক্লাম্পসিয়া বলতে পারি, সেক্ষেত্রে ওনার রাখার কোনো আসলে প্রয়োজন নেই। আর তারপর কারো যদি আগে থেকেই কোনো কিডনি ডিজিজ থাকে, সিকিডির পেশেন্ট থাকে, সেক্ষেত্রেও সাথে প্রেগনেন্সি, এটা অনেক রিস্কি হয়ে যায়। আর বাচ্চার যদি কোনো সমস্যা থাকে, যেমন বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, অথবা তার দুটো বাচ্চা অথবা তিনটে বাচ্চা একসাথে, মাল্টিপল প্রেগনেন্সি, অথবা বাচ্চার নড়াচড়া কম বুঝতে পারছেন, লেসপিটাল মুভমেন্ট, সেসব ক্ষেত্রে ওনার রোজাটা আসলে কন্টিনিউ না করাই উচিত, উনি কাজা আদায় করতে পারবেন ইসলামিক শরিয়াহ। আপনি বাংলাদেশের অত্যাধুনিক একটা মেডিকেল কলেজ হসপিটাল, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের একজন সহযোগী অধ্যাপক আছেন, তো সেখানে হচ্ছে নারীদের জন্য আসলে কি কি সেবা আছে গর্ভবতী নারীদের জন্য? আমাদের আসলে একজন গর্ভবতী নারী শুরু থেকে তাকে গর্ভবতী হওয়ার আগে থেকেই শুরু করে এন্টিন্যাটাল, তারপরে তার প্রিকনসেপশনাল কাউন্সেলিং থেকে শুরু করে এন্টিন্যাটাল চেক আপ, এন্টিন্যাটাল প্যাকেজ, এবং আমাদের যা যা টেস্ট তার প্রয়োজন সব কিছুই আছে। এবং আমরা অনেকজন কনসালটেন্ট আছি, আমাদের ডিপার্টমেন্টাল হেড প্রফেসর শামসাদ জাহান শেরি ম্যাডামের আন্ডারে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশনা আছে। এবং তার ডেলিভারির ব্যাপারেও যদি যে কোনো টাইমে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন লাগুক, সেটা আমার করার জন্য সম্পূর্ণ সেট আপ আমাদের আছে। ইমার্জেন্সি অ্যানেস্থেশিয়া, এনআইসিইউ, ইভেন আমাদের যে ট্রান্সপোর্ট, যদি আমি যেখানেই থাকি আমাদের ইভেন ট্রান্সপোর্ট সিস্টেমও খুবই এক্সিলেন্ট। আর কেউ যদি নর্মাল ডেলিভারি করাতে চান, সে পেইনলেস ডেলিভারির সমস্ত সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। ইভেন আমি
নর্মাল পরশু দিনই একটা নর্মাল ডেলিভারি করালাম। এভরিথিং ইজ পসিবল আই থিঙ্ক ইন আওয়ার হসপিটাল। চমৎকার। আমরা এবার একটু ব্রেস্ট ফিডিং মায়েদের কথা নিয়ে একটু আলোচনা করতে চাই যে ব্রেস্ট ফিডিং মায়েরা যারা আছেন তারা যদি রোজা রাখতে চান, আমরা জানি যে ব্রেস্ট ফিডিং মায়েরা যারা রয়েছেন তাদের কিন্তু একটু সবকিছু এক্সট্রা প্রয়োজন হয়, কারণ শরীর থেকে হচ্ছে অনেকগুলো পুষ্টি কিন্তু বাচ্চার কাছে চলে যাচ্ছে সেই ব্রেস্ট মিল্কের মাধ্যমে। তাহলে এই যে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য হচ্ছে শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিভাবে তাদের যত্ন নেওয়া দরকার? আচ্ছা, ব্রেস্ট ফিডিং এর আসলে দুটো পার্ট আছে আমাদের। একটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা 6 মাসের আগে, সেই সময়টায় বাচ্চা শুধুমাত্র সম্পূর্ণ মায়ের উপর ডিপেন্ডেন্ট। এই সময়টায় আমরা একটুখানি ডিসকারেজই করি। এই সময়টায় যদি মা সুস্থ থাকলে অবশ্যই রোজা রাখতে পারবেন, কিন্তু এরপরও বাচ্চা ঠিকমতো ফিডিংটা হচ্ছে কিনা, বাচ্চার কোনো পানি শূন্যতা ডেভেলপ করছে কিনা, বা মায়েরও পানি শূন্যতা হতে পারে। আর একটা পাবলিকেশনে এসেছে আমাদের রিনাউন্ড, যদিও ব্রেস্ট মিল্কের কন্টেন্টে কোনো চেঞ্জ হয় না, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো একটু চেঞ্জ হয়ে যায় অনেকখানি ফাস্টিংয়ের কারণে। এজন্য এটা 6 মান্থে আমরা একটু নিরুৎসাহিত করব, কিন্তু 6 মাস পরবর্তী সময় বাচ্চা যখন অন্যান্য সলিড ফুড খাওয়া শুরু করবে সেই সময় ততটা সমস্যা হয় না আশা করি। আচ্ছা, যদি এর পরেও কোনো মা হচ্ছে রোজা রাখতে চান, সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে তাকে একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের তালিকা তৈরি করে দিতে চান, সেই খাদ্যাভ্যাসে আসলে কি কি রাখা দরকার আছে সেই তালিকায়? জি, এক্ষেত্রে তো ওনার অবশ্যই অনেক বেশি ফ্লুইড ইনটেক করতে হবে। এখানেও সেই অ্যাডোলেসেন্টের মতো ওনার 12 থেকে 15 গ্লাস পানি খেতে হবে। এবং ব্রেস্ট মিল্ক ফিডিং এর কারণে ওনার অনেকখানি ক্যালসিয়াম লস হচ্ছে, এজন্য এখানে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা আমাদের অনেক বাড়িয়ে দিতে হয়, প্লাস ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা দিতে হয়। এর সাথে বাচ্চার জন্য উনি চাইলে ওমেগা 3ও খেতে পারে এক্সট্রা সাপ্লিমেন্টেশন হিসেবে। আর সর্বোপরি ওনার ডায়েট ম্যানেজমেন্ট সবকিছু ব্যালেন্সড ওয়েতে আগাতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে প্রি মেনোপজ অথবা মেনোপজ নিয়ে একটা কথা বলতে চাই, যে মেনোপজের সময় হট ফ্লাশ বা ঘুমের সমস্যা, হাড়ের দুর্বলতা যদি থাকে রমজান মাসে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? মেনোপজ যাদের থাকে তাও তো ওনারা একটা স্টেজে আছেন, কিন্তু পেরি মেনোপজ নিয়ে আমরা আরও সমস্যায় থাকি। মেনোপজ ইউজুয়ালি আমাদের 45 থেকে 52 ইয়ার্সে হচ্ছে আমাদের দেশে ইদানিং। পেরি মেনোপজ টাইমটা হচ্ছে এই টাইমটারও 2 থেকে 10 বছর আগের যে পিরিয়ডটা, ওই টাইমে না ওনার ঠিকমতো মেনস্ট্রুয়াল রেগুলেশনটা ঠিকমতো হচ্ছে, না হরমোন ব্যালেন্সটা ঠিকঠাক থাকছে। এই এজটায় আমি বলবো ওনাদের অবশ্যই একটু ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। প্রথমে মাসিকটা একটু রেগুলার করে নেওয়া উচিত। এরপরে যেই মেনোপজে যেই সমস্যাগুলো নিয়ে আসেন ওনারা, অনেক বেশি অস্থিরতা, ঘুম না আসা, নামাজ পড়তে পারেন না, হাঁটুতে ব্যথা, আর হট ফ্লাশ, তারপর হাত পা ঝিমঝিম করে এগুলো নিয়ে আসেন। এগুলো দূর করার জন্য প্রথমে আমাদের পানি শূন্যতাটাকে একটু রোধ করতে হবে। উনি যতক্ষণ রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু ওনার সেহরি থেকে ইফতারের টাইমটায় সম্পূর্ণ সময় অবশ্যই 3 থেকে 4 লিটার পানি ওনাকে খেতে হবে। এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ওনাদের দিতে হবে, প্লাস ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনও দিতে হবে। হাঁটুর ব্যথার জন্য উনি আলাদাভাবে ডাক্তার কনসাল্ট করতে পারেন, অথবা এটা রেস্ট বা কিছু এক্সারসাইজ আছে ওগুলো আমাদের শিখিয়ে দেওয়া হয়। আর হট ফ্লাশটা তো ওটার জন্য কিছু ওষুধ আছে, সেগুলো আমরা দিতে পারি। সেই ওষুধের ডোজগুলো আমরা সেহরি এবং ইফতারে স্প্লিট করে সুন্দরভাবে আমরা গুছিয়ে দিই পেশেন্টদের। আর যেগুলা দুধ জাতীয় খাবার সেগুলো একটু বেশি বেশি খেতে বলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার নুসরাত মাহাজাবিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমাদের সাথে ছিলেন ডাক্তার নুসরাত মাহাজাবিন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে। তিনি রমজান মাসে নারীর সুস্থতা নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করছিলেন, বিশেষ করে কিশোরীদের নিয়ে আলোচনা করেছেন এবং মেনোপজ রোগীদের নিয়ে সর্বশেষ উনি আলোচনা করলেন যে মেনোপজ যাদের হয়ে যায় বা পেরিমেনোপজ অবস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি কি করণীয়। আমাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল 3:30টায়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।